সবাই শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ওকে। তো গতদিন কিন্তু আমরা দারুণ পড়া একটা পড়ে ফেলেছি। ক্লিয়ার, ভেরি গুড। তো গতদিন তোমরা এইটা অনুপাত কালকে চাইনিজ লেখা আসার আগ পর্যন্ত আমি তোমাদেরকে বলছিলাম যে গতকালকে আমরা যখন চেকার বোর্ডটা আঁকলাম, এই যে চেকার বোর্ডটা দেখো তো, আমরা গতদিন যখন এই চেকার বোর্ডটা বানালাম, গেল কই চেকার বোর্ড? হায় 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 হায়, কিরে এটা সেভ হয়নি? ও, সেভ হয়েছে, একটু পরের পেজে চলে গেছে। এই যে, তো আমরা এই চেকার বোর্ডটাকে সামনে নিয়ে আসি। তো গতদিন আমরা যখন এই চেকার বোর্ডটা বানালাম, তোমার মনে পড়ে কিনা, যে আমরা আসলে কি আলোচনা করেছিলাম? ভাইয়া আমাদের কোর্স শেষ হবে কবে? চ্যাপ্টারগুলো শেষ হলেই কোর্স শেষ হবে। এটা আরও 1 মাস সময় তো আছে, এফআরবির ক্লাস শুরু হওয়ার আগে আরও 1 মাস সময় আছে। দেখা যাক কতগুলো চ্যাপ্টার আমরা শেষ করতে পারি লাইভে, ইনশাল্লাহ। তো গতদিন আমরা কি দেখলাম, যে এই যে যখন তুমি 2 জোড়া বৈশিষ্ট্যর উপরে ফোকাস করবা, তখন তুমি এই যে গোল হলুদের বিয়ে দেওয়ার পর তুমি অনুপাত এইরকম পাবা। কি পাবা? এই যে গোল হলুদ পাবা কয়টা? গোল হলুদ পাবা 9টা, গোল সবুজ পাবা 3টা, চিকন হলুদ পাবা এরকম, চিকন সবুজ পাবা এরকম। তো এটা থেকে আমরা কি দেখলাম? তো তুমি এখন এইটা নতুন করে বলতে পারবা কিনা দেখো তো, এই কথাটা বলতে পারবা কিনা। ধরো গতকালকে তোমরা ফল নিয়ে আলোচনা করেছি, তো ধরো এরকম বড় সাদা শাপলা, এটার সাথে তুমি ছোট লাল শাপলার ছোট লাল শাপলার বিয়ে দিলা। দেখি তোমাকে বলে দিবে এই জায়গাতে এই বৈশিষ্ট্যটা হলো প্রকট বৈশিষ্ট্য। গতকালকের ক্লাস কিন্তু করতেই হবে, না হলে কিছুই পারবা না। তোমাকে প্রশ্ন করবে F1 জনুতে, F1 জনুতে F1 জনুতে তুমি কি পাবা বলো? F1 জনুতে তুমি কোনটা পাবা? F1 জনুতে তুমি কি পাবা বলে ফেলো। জানুয়ারিতে টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, জানুয়ারিতে। ফেব্রুয়ারিতে ইলেকশন, তো ডিসেম্বরে হবে না, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। সবাই বলো তো কি পাওয়া যাবে? ভেরি গুড। তাহলে F1 জনুতে বড় সাদা শাপলা পাওয়া যাবে। দ্যাটস গ্রেট। বড় সাদা শাপলা, ঠিক আছে। এখন 2টা বড় সাদা শাপলা এর মধ্যে তুমি যদি বিয়ে দাও, তাহলে 2টা বড় সাদা শাপলা যেগুলা কিনা এইরকম ভাবে জন্মেছে, F1 ইন্টু F1, 2টা বড় সাদা শাপলা এটার মধ্যে তুমি যদি বিয়ে দাও, তোমাকে বলতে হবে যে F2 জনুতে, বুদ্ধি করে বলো তো, F2 জনুতে তাকাও, এইটা বুঝি কিনা আমরা? বড় সাদা শাপলা পাবার অনুপাত কত? বড় লাল শাপলা পাবার অনুপাত কত? ছোট সাদা শাপলা পাবার সম্ভাবনা কত? ছোট লাল শাপলা পাবার সম্ভাবনা কত? বলো তো। ভেরি গুড। এটাই গতদিনে লাস্ট পড়া, এটাই তোমাদেরকে লিখছিলাম। তো তুমি চেকার বোর্ড করা ছাড়াই কিন্তু বলে দিতে পারো, যেটা প্রকট সেটা পাওয়া যাবে 16টার মধ্যে 9টা বড় সাদা শাপলা, যেটা প্রচ্ছন্ন সেটা পাওয়া যাবে একটা, সেটা কিন্তু পাওয়া যাবে একটা।
আর মাঝের দুইটা হলো মিক্সড। তাকিয়ে দেখো, এই যে মাঝের দুইটা হলো মিক্সড। মাঝের দুইটা মিক্সড, পারা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তিনটা বৈশিষ্ট্য যদি হয়, তো দুইটা দিয়েই সূত্র দেওয়া, তিনটা দিলে অনুপাত অবশ্যই বদলে যাবে। তাহলে যখন এক জোড়া বৈশিষ্ট্যের দিকে তাকাবো তখন অনুপাত হবে 3:1, যখন দুই জোড়া বৈশিষ্ট্যের দিকে তাকাবো তখন অনুপাত হবে এরকম 9:3:3:1। যখন এদের অধিক বৈশিষ্ট্যের দিকে তাকাবো বা যখন অধিক বৈশিষ্ট্য থাকে বা অধিক বৈশিষ্ট্য না, এইটাকে বলে, আমরা যখন আলোচনা করলাম যে কোনো একটা বৈশিষ্ট্য নির্ধারণে যখন দুইটা জিনের প্রভাব থাকে, দুইটা জিন, তখন মেন্ডেলের সূত্রটা খাটবে। কিন্তু যদি কোনো বৈশিষ্ট্য নির্ধারণে দুইটার জায়গায় অনেক বেশি জিনের বৈশিষ্ট্য থাকে, এখানে খেয়াল করো, এই যে আমরা আলোচনা করলাম যে গোল হলুদ, তো এই যে গোলের জন্য জিন কয়টা দেখো তো, গোলের জন্য জিন কিন্তু দুইটা, এই যে বড় আর ছোট আর বা বড় আর জিন কয়টা, গোলের জন্য জিন দুইটা, বা হলুদের জন্য জিন দুইটা, বা সবুজের জন্যও জিন দুইটা। তাহলে ওয়াই ওয়াই, তাহলে গুরুত্বপূর্ণ কথাটা কি, হোয়াট ইজ দা গুরুত্বপূর্ণ কথা এখানে, গুরুত্বপূর্ণ কথাটা কি, গুরুত্বপূর্ণ কথাটা হলো যে যখন একজোড়া জিন যে কোনো বৈশিষ্ট্যকে কন্ট্রোল করবে তখন মেন্ডেলের সূত্রগুলো ভালো মতো খাটবে। কিন্তু যদি কোনো বৈশিষ্ট্য নির্ধারণে দুইয়ের চেয়ে বেশি জিন লাগে, ধরো মানুষ লম্বা হবে নাকি খাটো, মানুষের উচ্চতা কিন্তু একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন মানে এটা শুধুমাত্র বাবা লম্বা মা লম্বা এটা দিয়ে ঠিক হয় না। ধরো তোমার বাবা লম্বা, মা খাটো, হয় তুমি লম্বা হবা নাহলে খাটো হবা, এটাই তো মেন্ডেলের সূত্র থেকে আমরা জানি। কিন্তু এমনও হতে পারে তুমি হলা মাঝামাঝি। তো মানুষ লম্বা হবে নাকি হবে না, এটা অনেকগুলো জিন দ্বারা এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রিত হয়। এই বৈশিষ্ট্যগুলোকে বলে পলিজেনিক, পলি মানে অনেক, এগুলোর নাম হলো পলিজেনিক ইনহেরিটেন্স। এটা আমাদের বইয়ের আরেকটা পড়া, পলিজেনিক ইনহেরিটেন্স। যখন একটা বৈশিষ্ট্য নির্ধারণে অনেকগুলা জিন ভূমিকা রাখে। বুঝাতে পেরেছি? এইটার সাথে এটার একটা খুব টিপিক্যাল পার্থক্য আছে, ভালো করে দেখো তো। এই পলিজেনিক ইনহেরিটেন্সকে বলা হয় কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ মানে কি, পরিমাণগত। অর্থাৎ যতগুলো জিন থাকবে, যেই জিনের পরিমাণ বেশি হবে সেই জিনটার প্রকাশ বেশি হবে। কিন্তু মেন্ডেলের সূত্রে এইটা কিন্তু কোয়ান্টিটেটিভ না, মেন্ডেলের সূত্রের এই জিনগুলা কিন্তু কোয়ালিটেটিভ। তার মানে কি, ভালো করে তাকাও, এটা বুঝতে পারবা, না হলে বুঝতে পারবা না, এগুলো কিন্তু কোয়ালিটিতে বিশ্বাসী। মানে কি দেখো তো, এইখানে তোমরা নিজেরাই বলো, এই যে এইখানে বড় হওয়া, এখানে দেখো তো একটা জিন হলো এইখানে, আচ্ছা ওইটা বাদ দাও, এইটার যে মেইন ছবিটা সেটা কোথায়, এগুলো আগে ডিলিট করে দেই। ওকে, এই যে দেখো তো, তোমরাই আমাকে বলো তো, ভালো করে দেখো, এইখানে আর দ্বারা বুঝায় গোল, ছোট আর দ্বারা বুঝায় চিকন। খেয়াল করো এর শরীরে কিন্তু একটা বড় আর আছে, একটা ছোট আর আছে, কিন্তু জিনিসটা হইছে গোল। অর্থাৎ দুইজনে সমান সমান থাকার পরেও প্রকাশ পেল কয়জন, প্রকাশ পেল একজন। অর্থাৎ সংখ্যায় একই হওয়ার পরেও প্রকাশ পাচ্ছে একজন, অর্থাৎ যে কিনা প্রকট, অর্থাৎ যার কিনা কোয়ালিটি হলো প্রকট, যার কোয়ালিটি হলো প্রকট, যার প্রকট কোয়ালিটি সে প্রকাশ পায়। কিন্তু ধরো যদি ব্যাপারটা এইরকম হয়, ব্যাপারটা ধরো অনেক যদি এইরকম হয়, কিরকম, আর 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 এ হলো গোল, এ আর 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 এ হলো পুরা গোল,
এ 100% গোল, মানে এ গোল হবে 100%, এ গোল হবে, এ গোল হবে কিন্তু 90%। আর 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 দেখো এইটা হবে, একটা অংশ হবে গোল, একটা অংশ হবে চিকন, এর গোল হবে 50% গোল। আর 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 দেখো এ আর গোল থাকবে না, এ হবে 90% বা 75% চিকন, ধরো 75% চিকন। একইভাবে এটাও তুমি 75% দিয়েই প্রকাশ করতে পারো। তারপর এ আর 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 এ 100% চিকন। তাহলে এইটা দেখো, এইটা কি, এটা কোয়ালিটেটিভ। তার মানে কি, যখন চারটা জিনই আমরা দেখতে পাচ্ছি গোলের, তখন এটা 100% গোল, কিন্তু তিনটা জিন গোল, একটা আলাদা, 75%, হাফ হাফ, 50%। দেখতে পাচ্ছ কথাটা কি বুঝাতে পারলাম? এই জিনিসটাকে কি বলে? এটাকে বলে কোয়ালিটেটিভ বৈশিষ্ট্য। এইটা মেন্ডেল কোয়ান্টিটেটিভ, এটাকে বলে পরিমাণগত। কোয়ান্টিটেটিভ। এটার নাম কি? এটার নাম কোয়ান্টিটেটিভ। এটা কোথায় পাবা? এইটা তোমার চলে যাও একদম পেছন দিকে, এটা পড়ে ফেলি আমরা। এটার নাম পলিজেনিক ইনহেরিটেন্স। চলে যাও পেছনে, পেছনে চলে যাও, সবাই বের করো পলিজেনিক ইনহেরিটেন্স বের করো। পরীক্ষায় কিন্তু আসতেই পারে পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে, এমন না যে তোমার টেস্ট পরীক্ষায় আসতে পারে না, অবশ্যই আসতে পারে। আমাদের যে গায়ের রং সেটাই পলিজেনিক ইনহেরিটেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। সবাই বের করে ফেলো তো, সবাই বের করো, বের করে কমেন্ট করো, বের করো, বের করে ফেলো পলিজেনিক ইনহেরিটেন্স। এই চেকার বোর্ডটার দিকে তাকাও, মানুষের গায়ের রং। তো দেখো এখানে বলা আছে বড় হাতের বি থাকলে হবে কালো, ছোট হাতের বি থাকলে হবে ফর্সা। যে একদম পিওর কালো, 100% কালো, দেখো ওর চারটা বি, ওর চারটা বি হলো কালো। যে ফর্সা, ওর চারটাই ছোট বি। শ্বেতাঙ্গ, যে যে শ্বেতাঙ্গ আর যে পুরো কালো, তার চারটাই বড় হাতের বি। দেখতে পাচ্ছ? মাঝামাঝি, ধরো বাঙালিরা হলো মাঝামাঝি, তাহলে যার দুইটা বড় বি দুইটা ছোট বি, এদেরকে আমরা বলবো মিউল্যাটো। যাদের দুইটা বড় বি দুইটা ছোট বি, এদেরকে আমরা বলবো মিউল্যাটো। এখন যার তিনটা বড় বি একটা ছোট বি, তারা কালোর চেয়ে, নিগ্রোর চেয়ে একটু অল্প কম কালো আর কি। দেখো এরা মাঝামাঝির তুলনায় কালো, কিন্তু এদের তুলনায় কম কালো। আবার যাদের দেখো তো তিনটা ছোট বি একটা বড় বি, এরা শ্বেতাঙ্গর মতো এতটা ফর্সা না, কিন্তু মিউলাটার মতো শ্যামলা না। দেখো এরা মিউলাটার চেয়ে সাদা। তাহলে এইটা হলো মাঝামাঝি। এই যে এই হিসাবটা, এখানে কিন্তু প্রকট প্রচ্ছন্নের কোনো ব্যাপার নাই। এখানে কয়টা জিন কার শরীরে আছে তার উপরে তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত হবে। এখানকার অনুপাতটার দিকে তাকাবা, এই পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে অনুপাতের দিকে তাকাও। এখানে পলিজেনিক ইনহেরিটেন্সের ক্ষেত্রে অনুপাতটা অনেকটা এইরকম। তাকায় দেখো, এখানে পিওর নিগ্রো হতে পারে একজন, পিওর শ্বেতাঙ্গ হতে পারে একজন, হালকা বর্ণ, হালকা বর্ণ মানে ফর্সা, মিউলেট হচ্ছে ফর্সা, চারজন, কালো, নিগ্রোর মতো কালো না হলেও নিগ্রোর চেয়ে একটু কম কালো কিন্তু মিউলেট হচ্ছে বেশি কালো, গাঢ় বর্ণ চারজন। মিউল্যাটো কয়জন হবে? মিউল্যাটো 6 জন। এটা কিসের ভিত্তিতে হলো? আচ্ছা ওই ব্যাপে কি ক্লাসটা চলছে? মানে তোমরা কি ক্লাসে অংশ নিচ্ছ? ওই ব্যাপে কি ক্লাসটা চলতেছে? কারো কোনো রেসপন্স নাই কেন? এটা কিসের ভিত্তিতে হলো? ক্লাস যদি না, আচ্ছা এইটা কিসের ভিত্তিতে হলো? এইটা হলো, তুমি দেখো দুইটা শ্বেতাঙ্গ মানুষের বিয়ে দিলা, দেখো দুইটা শ্যামলা মানুষের বিয়ে দিলা, শ্বেতাঙ্গ না, দুইটা শ্যামলা মানুষের বিয়ে দিলা। বারাক ওবামার, দুইটা বারাক ওবামাকে বিয়ে দিলা। তো এই যে দেখো বারাক, মিউলেটো কাদেরকে বলে? মিউলেটো হলো বারাক ওবামা। মিউল্যাটো হলো বারাক ওবামা। বারাক ওবামার এই যে দেখো, এই হলো বারাক ওবামা, এই যে বারাক ওবামার বউ, এই যে বারাক ওবামার বাচ্চা, এক একজনের এক এক রকম স্কিন টোন। দেখবা এই বাচ্চাটা একটু বেশি কালো, এই বাচ্চাটা একটু ফর্সা। তো দেখবে যে ভাই বোনদের মধ্যে কেউ একটু ফর্সা হয়,
কেউ একটু শ্যামলা হয়, আবার কেউ একদম কালো হয়। একই পরিবারে এরকম হয় না? এটা কিসের উপরে নির্ভর করে? এটা নির্ভর করে কে কয়টা জিন পেয়েছে তার উপরে, কার শরীরে কয়টা এই যে কালো বর্ণ তৈরি করার জিন গেছে তার উপরে। যার শরীরে কালো বর্ণ তৈরি করার জিন বেশি গেছে সে বেশি কালো, যার শরীরে কালো বর্ণ তৈরি করার জিন কম যাবে সে একটু ফর্সা হবে। এটাকে বলে কোয়ান্টিটেটিভ চরিত্র। এই জিনিসটাকে বলে পলিজেনিক ইনহেরিটেন্স। এটার অনুপাত হলো 1:4:6:1। কথাটা কি ক্লিয়ার কিনা? তো দ্যাট ইজ ফাইন, 1:4:6:4:1, দ্যাট ইজ গুড। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স বা বহু জিনীয় উত্তরাধিকার, যখন একটা বৈশিষ্ট্য নির্ধারণ করতে অনেকগুলো একাধিক জিন বৈশিষ্ট্য। ভাইয়া বাঙালিরা কি? বাঙালিরা ওই মিউলেটোর মতোই আর কি। আমাদের এখানে নিগ্রো এবং শ্বেতাঙ্গের একটা মিশ্রণ আছে। দেখো এই যে মানুষের উচ্চতা, মানুষের গায়ের রং, আমাদের চোখের রং, আমাদের ওজন, এগুলা বাবা মায়ের একজোড়া বৈশিষ্ট্য দিয়ে নির্ধারিত হয় না, অনেকগুলা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং এই জিনগুলো আমরা কি বললাম? এই জিনগুলাকে আমরা বললাম ক্রমবর্ধিষ্ণু, মানে এই যে কুমুলেটিভ। যদি তিনজন একসাথে থাকে সেই ওভার পাওয়ার করবে। বুঝাতে পেরেছি? সো এই তো, তাহলে এইটা একটা দারুণ। কিছু কিছু রোগ আছে যেগুলা এই যে বংশগত, যেগুলা হলো বংশগত রোগ, যেগুলো পলিজিনের অস্বাভাবিকতার কারণে সৃষ্টি হয়। পুরো বংশে ধরো বাবা মায়ের কোনো সমস্যা নাই, হঠাৎ করে তোমার সমস্যা হলো, বাচ্চাটা অটিস্টিক হলো, কিন্তু তোমার বংশে গত 2 পুরুষে কোনো অটিস্টিক বাচ্চা নাই। কিন্তু ধরো এর আগের পুরুষে 100-150 বছর আগে তোমার কোনো দাদার চাচা অটিস্টিক ছিল। ওই ছোট ছোট করে একটা জিন জমতে জমতে বাচ্চার শরীরে ওই জিনটা প্রকাশ পেয়ে গেল। তাহলে এইটা কিন্তু এই যে যেমন অটিজম, ডায়াবেটিস, এইরকম পলিজিনের কারণে হয়। তার মানে এই জিনগুলা যখন শরীরে বেশি পরিমাণে চলে আসবে এটা প্রকাশ পাবে, শরীরে কম পরিমাণে থাকলে এইটা প্রকাশ পাবে না। ঠিক আছে, গুড। মেহনাজ খান মরিয়মের আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ মেহনাজ, হ্যাপি বার্থডে টু ইউ মরিয়ম। সবাই ওকে আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরের বছরের জন্মদিনটা তোমার খুব দারুণ কাটুক, এইচএসসিতে A+ পাওয়া অবস্থায় তোমার পরের বছর জন্মদিনটা আসুক, এবং তুমি ভর্তি পরীক্ষার জন্য নিজেকে চূড়ান্ত প্রিপারেশন নিচ্ছ এই অবস্থায় পরের বছরের জন্মদিনটা আসুক। কারণ 11 নভেম্বর, আজকে তো 11/11, তাই না? আজকে 11/11/25, খুব সুন্দর একটা ডেটে তোমার জন্ম। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, ওকে। তাহলে আর আর একজন বলছে, মোহাম্মদ রহমান বলেছে আর 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 কেমন হবে? তো এটা 50% গোল হবে। তো ধরো যে এটা 100% গোল, ধরলাম এই জিনিসটা 100% গোল, এটা যদি 100% গোল হয় তাহলে আর 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 হবে অনেকটা এইরকম, পুরো গোলও না পুরোপুরি চিকনও না, মাঝামাঝি এইরকম আর কি। তো এইটাই বুঝাতে চেয়েছি। তো এই জিনিসগুলো প্রথম এভাবে আবিষ্কার করা হয়। এবং এখানে অনুপাত কিরকম আসবে? অনুপাত কিরকম আসবে? 1:4:6:4:1। অনুপাতটা আমি এইভাবে মনে রাখি, অনুপাতটা আমার এইভাবে মনে রাখতে ভালো লাগে, একটা ত্রিভুজের মতো করে আমি এটা এইভাবে মনে রাখি, উল্টা ত্রিভুজ। 1:4:6:4:1, 1:4:6:4:1। আমি অনুপাতটা এইভাবে মনে রাখি, তাহলে আমার ভালো লাগে আর কি। আস্তে আস্তে অনুপাত উপরের দিকে যায়, আবার নিচের দিকে ফেরত আসে। তাহলে এই তো, আশা করি এইটা বুঝতে পারলা। এবং এটার চেকার বোর্ড তোমার কাছে এখন না পারার কোনো কারণ নেই। প্রথমে দেখো এখানে কার কার বিয়ে দিছে। একটা নিগ্রো যার কিনা 100% ব্ল্যাক জিন, একটা শ্বেতাঙ্গর সাথে তুমি তাকে বিয়ে দিলা, একটা নিগ্রোর সাথে একটা শ্বেতাঙ্গ, সবগুলো বাচ্চা কি হলো? মাঝামাঝি। যেমন বারাক ওবামার বাবা মাকে দেখো তুমি, বারাক ওবামা বাবা মাকে দেখো। প্রথমে বারাক ওবামাকে দেখাচ্ছি। এই যে এরা হলো বারাক ওবামার বাবা এবং মা। দেখো, বারাক ওবামার বাবা একজন আফ্রিকান নিগ্রো বা ধরো কেনিয়ান নিগ্রো, বারাক ওবামার মা একজন শ্বেতাঙ্গ। এক্স্যাক্টলি এখানে যা দেওয়া আছে, এক্স্যাক্টলি তুমি যে জিনিসটা দেখতে পাচ্ছ। বারাক ওবামা কেমন হলো? বারাক ওবামা হলো মিউল্যাটো। বুঝাতে পেরেছি? এখন বারাক ওবামা আরেকজন মিউল্যাটোকেই বিয়ে করেছে, তুমি ছবির দিকে তাকাও।
বারাক ওবামা আরেকজন মিউল্যাটোকেই বিয়ে করেছে, দেখো সেও কিন্তু আরেকজন তারই মতো শ্যামলা কালারের আরেকজনকেই বিয়ে করেছে। তো তাদের বাচ্চাগুলা কিরকম হতে পারে? তাদের বাচ্চাগুলা কয়েক রকম হতে পারে। তাদের বাচ্চাগুলা ওই যে বললাম, একটা বাচ্চা কিন্তু সম্পূর্ণ নিগ্র হওয়ার সম্ভাবনা থাকবে, একটা বাচ্চা আবার শ্বেতাঙ্গ হওয়ারও সম্ভাবনা থাকবে, চারটা বাচ্চা গাঢ় বর্ণের, চারটা বাচ্চা হালকা বর্ণের, ছয়টা বাচ্চাই মিউল্যাটো হওয়ার সম্ভাবনা। তাদের বাচ্চাগুলো আলটিমেটলি মিউল্যাটোই হয়েছে। তো অনুপাতটা কি আসলে? এটা তো আসলে সম্ভাবনা প্রকাশ করে। তো এখানে এমন কিন্তু না যে বারাক ওবামার এতগুলা বাচ্চাই আসলে হতে হবে। এটা বুঝো কিনা আমি জানি না, আশা করি এটা বুঝো। তাহলে এখানে টোটাল কয়টা? 16টা। চেকার বোর্ডে কয়টা হবে? 16টা। 16র মধ্যে 6 ভাগ সম্ভাবনা, তার মানে 3/8। 8 ভাগের মধ্যে 3 ভাগ সম্ভাবনা বাচ্চাগুলা মিউল্যাটো হবে। এবং দেখো বাচ্চাগুলো আলটিমেটলি মিউল্যাটোই হয়েছে, দেখতে পাচ্ছ? ওকে। এবং তোমরা এরকম বর্তমান বিশ্বের আরেকজন সেরা ফুটবলার আছে, তুমি দেখো ও কিন্তু একজন মিউল্যাটো। দেখো তো এই ব্যক্তিটাকে তোমরা চিনতে পারো কিনা? চেনো? তাহলে কিলিয়ান এমবাপ্পের বাবা একজন ব্ল্যাক, একজন নিগ্রো। কিলিয়ান এমবাপ্পের মা একজন হোয়াইট। কিলিয়ান এমবাপ্পে একজন মিউল্যাটো। এখন এমবাপ্পে কারে বিয়ে করবে তার উপরে নির্ভর করবে যে এমবাপ্পের কি ঘটনা ঘটতে যাচ্ছে এমবাপ্পের বাচ্চা কাচ্চার জীবনে। তাহলে এমবাপ্পে একজন কি? কিলিয়ান এমবাপ্পে একজন মিউল্যাটো। ব্রাজিলের বেশিরভাগ লোকই কিন্তু এই মিউল্যাটো। নেইমারের গায়ের কালার, ব্রাজিলের বেশিরভাগ লোক কিন্তু এরকম মিউল্যাটো। আফ্রিকার বেশিরভাগ লোক কিন্তু কৃষ্ণাঙ্গ। আর্জেন্টিনার বেশিরভাগ লোক ইউরোপীয় শ্বেতাঙ্গ। ঠিক আছে, দ্যাট ইজ গুড। এইটা হলো কিলিয়ান এমবাপ্পের মা। কিলিয়ান এমবাপ্পের মা কিন্তু অনেক বুদ্ধিমান একজন মহিলা। কিলিয়ান এমবাপ্পেকে বড় বড় ক্লাবগুলা থেকে সে বাঁচিয়ে রাখে, বা ওর সকল ডিল এই মহিলাটাই করে। কোন ক্লাবে কত টাকায় ও বিক্রি হবে, বা কোন ক্লাবের কাছ থেকে কত টাকা নিতে হবে, এই বুদ্ধিমান মহিলাটা এগুলো সব নিয়ন্ত্রণ করে। সেই মাটা মানে একদমই বুদ্ধিমতী। তার নাম হলো ফাইজা লামারি। তো একে বাকি ক্লাবগুলোও খুব সম্মান দেয় আর কি। কিলিয়ান এমবাপ্পের মাকে সব ক্লাবগুলোও ভয় পায় যে এমবাপ্পেকে নিয়ে কথা বলতে। তোর মা ওকে সবসময় মায়ের মতোই প্রোটেক্ট করে রাখে। তো তুমি কোনোভাবেই মিলাইতে পারবা না। দেখো যদিও চেহারার সাথে কিন্তু একটা মিল আছে, দেখতে পাচ্ছ? মায়ের সন্তান এমবাপ্পে, চেহারার সাথে কিন্তু ওর মায়ের একটা পুরোপুরি মিল আছে। তো যাই হোক, থ্যাংক ইউ। তাহলে তোমাদেরকে একটা নতুন আইডিয়া দিলাম। আমরা তাহলে এইটা আরেকটা পড়ে ফেললাম যে এটাও কিন্তু একই হিসাব, কিন্তু সেম। চেকার বোর্ড আশা করি তুমি নিজেই পারবা। এটা তো আশা করি বুঝতেই পারতেছো। যেখানে 3টা ছোট হাতের বি থাকবে সেখানে কি হবে? হালকা বর্ণ। 3টা ছোট হাতের বি, তাহলে কি হবে? মিউল্যাট হচ্ছে সাদা। যেখানে বড় হাতের 3টা বি থাকবে সেখানে মিউল্যাট হচ্ছে কালো। ঠিক আছে, পারা যাবে, পারবো। সো দিস ইজ দ্য থিং, পারা যাবে। বুঝতে পেরেছো কিনা? পারবা কিনা? ইনশাআল্লাহ পারবো। ভেরি গুড। বাকিরা কমেন্ট করছো না? বাকিদের কোনো খোঁজ খবর নাই কেন?
ওকে ওকে ভাই, আজকে আমি ফার্স্ট লাইভ ক্লাস করছি, এই কয়দিন রেকর্ডেড ক্লাস করেছি, ভেরি গুড। তো তাহলে আমরা কি কি পড়া পড়লাম? আমরা তিনটা অনুপাত সম্পর্কে জানলাম, আমরা তিন রকম পড়া পড়লাম, তাই না? একটা অনুপাত পড়লাম আমরা F2 জনুতে 3:1, একটা অনুপাত পড়লাম 3:9:3:3:1, একটা অনুপাত করলা 1:4:6:4:1। এই অনুপাতগুলো ব্রেনের মধ্যে ঢুকছে কিনা? রহমান, তোমাকে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো এইগুলো হলো নর্মাল। তো গতকালকের ক্লাসটা না করলে আজকের ক্লাসে বোঝা একটু কঠিন হবে, কারণ এই চ্যাপ্টারটা একদম ম্যাথের মতো। তো ম্যাথের আগের দিনের সূত্র তোমাকে পারতে হবে। তাহলে এইটা মেন্ডেলের প্রথম সূত্র অনুসারে, এইটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র, আর এইটা মেন্ডেলের কোনো সূত্রের মধ্যেই আসলে পড়ে না। এটা আসলে মেন্ডেলের কোনো সূত্রের মধ্যে পড়ে না, এটা পলিজেনিক ইনহেরিটেন্স। আচ্ছা ফাইন। এখন ধরো তুমি, আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো। ধরো তুমি একটা সাদা ফুলের সাথে একটা লাল ফুলের বিয়ে দিলা। তুমি বলে দিলা সাদা ফুলটা, তুমি জানো যে এটা হলো প্রকট বৈশিষ্ট্য, আর লাল ফুলটা প্রচ্ছন্ন। তাহলে তোমরা আমাকে বলো তো, F1 জনুতে তুমি কি আশা করো? F1 জনুতে তুমি কি আশা করো? কি ফুল আশা করো? সাদা। কিন্তু তুমি সাদা ফুল আশা করলা, কিন্তু তুমি সাদা ফুল আশা করে গাধা হয়ে গেলা। তুমি দেখতে পাইলা ফুলটা হয়ে গেল গোলাপি। ও বন্ধু, লাল গোলাপি। ফুলটা হয়ে গেল কি? ফুলটা হয়ে গেল গোলাপি। তুমি বলো ভাই বলেন কি, গোলাপি হয়ে গেল মানে? হ্যাঁ, ফুলটা হয়ে গেল গোলাপি। এরপর তুমি এই গোলাপি ফুলটার সাথে, গোলাপি ফুলটার সাথে এবার তাহলে দেখো তো, আচ্ছা এটা আমরা একটু করার চেষ্টা করি। তাহলে ফুলটা হয়ে গেল গোলাপি, তাহলে সাদাকে আমরা কি লিখবো? ধরো ডাব্লু ডাব্লু। লালকে আমরা ধরো লিখলাম ছোট হাতে ডাব্লু 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 ডাব্লু, ধরো ছোট করে লিখলাম। তাহলে এখন যে গোলাপিটা তৈরি হলো এটা হলো ডাব্লু ডাব্লু। ওকে, এবার তুমি দুটা গোলাপির বিয়ে দিয়ে দিলা। কি করলা? তুমি দুইটা গোলাপির বিয়ে দিলা, গোলাপি ইন্টু গোলাপি। তো এটা তো আমরা বারবার দিয়ে দিয়ে, এরকম বিয়ে দিয়ে তো তুমি অভ্যস্ত হয়ে গেছো। আশা করি এই বিয়ে তো তুমি অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। গোলাপি ইন্টু গোলাপি। দেখো, তাহলে একটা হবে এরকম, দুইটা হবে এইরকম, দুইটা হবে এইরকম। তো তাকিয়ে দেখো তো, এই 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 তো দেখো তো কি দাঁড়ালো ঘটনা? তো ঘটনা কি দাঁড়াবে? দুটো গোলাপির বিয়ে দেওয়ার পর আবার সাদা ফুল আসার সম্ভাবনা থাকবে, আবার লাল ফুল আসার সম্ভাবনা থাকবে, আবার গোলাপি আসারও সম্ভাবনা থাকবে। এটা তো গোলাপির জিন। তো যখনই বড় ডাব্লু ছোট ডাব্লু এক হয়ে যাচ্ছে, তখনই কি ফুল তৈরি হচ্ছে? তখনই গোলাপি। তার মানে অনুপাতটা কেমন হয়ে যাচ্ছে? 1:2:1। এটা মেন্ডেলের সূত্রের সাথে সরাসরি প্রতারণা। কিভাবে 3? এটা মেন্ডেলের সূত্রের সাথে সরাসরি প্রতারণা। এটা মেন্ডেলের সূত্রকে সরাসরি ডিচ করা। F2 জনুতে একটা সাদা পাওয়া যাচ্ছে, দুইটা গোলাপি পাওয়া যাচ্ছে, একটা লাল পাওয়া যাচ্ছে। তাহলে এইটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমটাকে বলা হয়, বলে না তুমি দিলা কিছু আমি দিলাম কিছু, এই থেকেই জন্ম নিল এই যে গোলাপি। দেখো সাদা গোলাপি কি? গোলাপি মানে তো 50% সাদা 50% লাল। লাল আর সাদা মিশাই তো আমরা গোলাপি তৈরি করি। লাল এবং সাদা মিশিয়েই তো গোলাপি তৈরি হয়। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কথা বুঝতে পেরেছো? তার মানে কি, এখানে কোনো প্রকটতাটাই, কোনো প্রকটতা, এই প্রকটতাটা এই জায়গাতে সম্পূর্ণভাবে ফোকাস পায়নি। এইটাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা। কারণ এই জায়গায় সাদা কিন্তু সাদা হতে পারেনি, আবার লালও লাল হতে পারেনি। এটার নাম অসম্পূর্ণ প্রকটতা। এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো অসম্পূর্ণ প্রকটতা। কি নাম এটার? অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট। কারণ সাদাটা সাদা হতে পারেনি, লালটা লাল হতে পারেনি, দুটোর মাঝামাঝি। মাঝামাঝির বিয়ে দেওয়ার পর পরের প্রজন্মে আবার সাদা ফেরত আসার সম্ভাবনা তৈরি হয়েছে 1/4, লাল ফেরত আসার সম্ভাবনা হয়েছে 1/1, গোলাপি ফেরত আসার সম্ভাবনা তৈরি হয়েছে 4/2। দেখতে পাচ্ছ? তাহলে এটা একটা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম।
মেন্ডেলের প্রথম সূত্রে এটা একটা ব্যতিক্রম। ব্যতিক্রমটার নাম কি? অসম্পূর্ণ প্রকটতা। আমরা বই থেকে দেখব, সবগুলাই বই থেকে দেখব। এবার তুমি আরো একটা চিন্তা করো, ধরো তুমি একটা সাদা মোরগের সাথে বিয়ে দিলা, সাদা মোরগের সাথে বিয়ে দিলা একটা কালো মোরগের। ধরো তুমি এক্সপেক্ট করতেছিলা যে এই জায়গাতে সাদা মোরগ, একইভাবে যা ইচ্ছে তাই লেখো, ধরো সাদার জিনকে তুমি লেখলা ডাব্লু, কালো মোরগ মানে ডাব্লু ডাব্লু, একই কথা। তুমি এক্সপেক্ট করতেছিলা যে এখানে F1 জনুতে সবগুলা মোরগ হবে সাদা, কিন্তু তুমি যে মোরগটা পাইলা, মোরগ দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেল। তুমি যে মোরগটা পাইলা সেই মোরগটা হলো সাদা কালো মোরগ। কি মোরগ? সাদা কালো মোরগ, অর্থাৎ সাদার মধ্যে কালো ছোপযুক্ত মোরগ। মোরগটার নাম কি? সরি, মানে সাদা আর মুরগি, হ্যাঁ একটা মোরগ একটা মুরগি, এটা মোরগ এটা মুরগি, এটা না না না, এসব এরা এসব কিছু না। একটা সাদা মোরগের সাথে কালো মুরগির বিয়ে দিলা, আচ্ছা ঠিক আছে। মোরগের তো মোরগে মোরগে তো বিয়ে হয় না, বিয়ে হলেও বাচ্চা তো আর হবে না। তো আমরা তাহলে দেখলাম যে যেই বাচ্চাটা জন্মাইলো সেটা সাদা কালো দুইজনই, অর্থাৎ এটার মধ্যে সাদাও আছে আবার কালোও আছে, মিক্সড। খেয়াল করো, সাদার মধ্যে কালো, তার মানে কিন্তু এখানে এমন না যে এইটার মতো কিন্তু না, দেখো গোলাপির মধ্যে কিন্তু সাদাও নেই লালও নাই, এটা তো একটা আলাদা রং, গোলাপি। এটাকে দেখে কেউ বলবে না এটা সাদা, এটাকে দেখে কেউ বলবে না এটা লাল। কিন্তু এইটাকে দেখে এটাকে যে কেউ সাদাও বলতে পারে কালোও বলতে পারে, কারণ এটা মিক্সড। তার মানে এইখানে যে ঘটনাটা ঘটলো, এইখানে সাদাও টিকে থাকলো কালোও টিকে থাকলো, এইটাকে আমরা বলবো সমপ্রকটতা। আমরা এটাকে কি বলবো? এইটাকে আমরা বলবো সমপ্রকটতা। কি বলবো এটাকে আমরা? সমপ্রকটতা। দুজনেই সমানভাবে প্রকট হচ্ছে, দিস ইজ কল্ড সমপ্রকটতা। তাহলে যেখানে সাদাটাও থাকলো কালোটাও থাকলো, এরপর তুমি এদেরকে বিয়ে দিলা, বিয়ে দেওয়ার পর সেম F2 জনুতে এইরকম পাওয়া যাবে, আবার একটা সাদা মোরগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, আবার একটা কালো মোরগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে, কিছু তৈরি হবে সাদা কালো মোরগ পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এখানেও অনুপাত কত? এখানেও অনুপাত 1:2:1। তাহলে এটাও একটা ব্যতিক্রম। তাহলে সমপ্রকটতা এবং অসম্পূর্ণ প্রকটতা, এগুলো প্রত্যেকটাই ব্যতিক্রম। তাহলে তাকিয়ে দেখো তো, এই যে অসম্পূর্ণ প্রকটতা, দেখতে পাচ্ছ? ক্লিয়ার? পারবো? অসম্পূর্ণ প্রকটতা, ইয়েস। কোথায় কোথায় লাল ফুল সাদা ফুল, প্রত্যেকটাই পারার কথা, প্রত্যেকটাই পারার কথা। কেন? কালকে তো স্লাইড দেওয়ার কথা। লাল ফুল সাদা ফুল তৈরি হলো গোলাপি ফুল, তুমি তোমার ইচ্ছা মতো ধরবা, এটা ম্যান্ডেটরি না, বইয়ে যেটা আছে এভাবেই ধরতে হবে। যেমন আমি আর দিয়ে ধরলাম না, আমি ডাব্লু দিয়ে ধরলাম, ধরলেই হয়েছে, অঙ্ক মিললেই হয়েছে, হিসাব মিললেই হয়েছে, জিন কি ধরতে হবে ম্যান্ডেটরি না। এই যে দেখো, তাহলে সন্ধ্যা মালতীতে এরকম অসম্পূর্ণ প্রকটতা পাওয়া যায়, আর এই যে মোরগ মুরগিতে, আন্দালুসিয়ান মোরগ মুরগিতে এরকম সমপ্রকটতা পাওয়া যায়। ঠিক আছে? এগুলো হলো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। সব জায়গায় এরকম ব্যতিক্রম দেখা যায় না, সন্ধ্যা মালতীতে এরকম অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। আর এই যে সমপ্রকটতা, দুজনই সমানভাবে প্রকট, কোডমিনেন্স, এটা পাওয়া যায় আন্দালুসিয়ান মোরগ মুরগিতে।
কথা ক্লিয়ার? ওকে, গ্রেট। এইবার সামনের দিকে তাকাও। এবার হলো মারণ জিন বা লিথাল জিন। জিনটার নাম দেখো, জিনটার নাম হলো মারণ জিন বা লিথাল জিন। এটা 1:2:1, ট্রু। এবার মারণ জিন বা লিথাল জিন এইটা কিন্তু দেখো 2:1। ভাই এইটা কি? নামটার দিকে তাকাও তো। এইটার নাম হলো মারণ জিন, এইটার নাম হলো লিথাল জিন। দেখো এটার নাম কি? এটার নাম মারণ জিন বা এটার নাম লিথাল জিন। দেখতে পাচ্ছ? তার মানে মারণ বা লিথাল মানে কি? মারণ মানে মরণ, মারণ মানে মরণ। কখন মরণ হবে? কখন মরণ হবে? মরণ জিন বা লিথাল জিন। তো এখানে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো এই জিনগুলা যেই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করে, ধরো এই জিনগুলা যেই বৈশিষ্ট্যটাকে নিয়ন্ত্রণ করবে, ধরো একটা লিথাল জিন, ধরো একটা লিথাল জিনের নাম হলো এক্স। এ ধরো তোমার চুল তৈরি করে, চুল। ধরো দুইটা এক্স একসাথে হয়ে গেল, বাবার কাছ থেকেও একটা আসলো, মায়ের কাছ থেকে একটা আসলো। বাচ্চার শরীরে যখন এই লিথাল জিন দুইটা একসাথে আসলো, তখন এরা চালু হয়ে গেল। এদের যে চুল তৈরি করার কথা, এরা ওই বৈশিষ্ট্যটাকে নষ্ট করে দেয়। ফলে বাচ্চার শরীরে আর কোনো চুল তৈরি হবে না, বাচ্চাটা হবে টাকলা। তার মানে কি? ওই বৈশিষ্ট্যটাকে এরা মেরে দিল, ওই বৈশিষ্ট্যটাকে মেরে দিল। আবার কিছু কিছু মারণ জিন আছে যারা একা থাকলে বিষ তৈরি করার ক্ষমতা রাখে না, কিন্তু যদি দুইটা মারণ জিন এক হয়ে যায়, তখন তারা এমন বিষ তৈরি করে, ওই বিষে যে যার শরীরে ওই জিনগুলো আছে, ওই প্রাণীটাই মারা যায়, ওই প্রাণীটাই মৃত্যুবরণ করে। বুঝাতে পারলাম? তাহলে মারণ জিন এমন একটা ঘটনা, ধরো এই হলো বাবা, বাবার শরীরে একটা মারণ জিন ছিল, মা, মায়ের শরীরেও আরেকটা মারণ জিন ছিল। একা থাকলে তেমন কোনো ক্ষতি নাই। যখনই এই এখান থেকে বাচ্চার শরীরে এরা আসলো, এরা চালু হয়ে গেল, এমন কিছু প্রোটিন তৈরি করলো যার ফলে বাচ্চাটা মরে গেল। ফলে বাচ্চাটা গন কেস হয়ে গেল। এই বাচ্চা দুনিয়াতে, এই মায়ের পেট থেকে এই বাচ্চাটা মরা অবস্থায় জন্মাইলো। বুঝাতে পারলাম? এটা একা থাকলে কিছু হয় না, কিন্তু যখনই দোকা হয়ে গেল, মারা গেল। দেখো এই কথাটাই বলা আছে। ছবির দিকে তাকাও। এই যে দেখো, দুইটা হলুদ ইঁদুরের মধ্যে বিয়ে দেওয়া হলো, হলুদ ইঁদুরের মধ্যে বিয়ে দেওয়া হলো। এই হলুদ ইঁদুরগুলার জিনের নামের, জিনগুলার দিকে তাকাও। এই হলুদ ইঁদুরগুলার জিনগুলার দিকে তাকাও। ওয়াই 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 ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই, বড় ওয়াই ছোট ওয়াই। তো যখন এরা এভাবে ছিল কোনো সমস্যা নাই, পুরুষ স্ত্রীর মধ্যে ছিল কোনো গ্যাঞ্জাম নাই। কিন্তু যখনই এই রকম হলো, দুইটা বড় ওয়াই এক হয়ে গেল, ওই দুটো মরে গেল, ওই বাচ্চাটা দুনিয়াতে কখনোই আসবে না। কিন্তু আবার যদি বড় ওয়াই ছোট ওয়াইয়ের যে বাচ্চাগুলা, বা ছোট ওয়াই ছোট ওয়াইয়ের যে বাচ্চাগুলা, সেগুলা দুনিয়াতে আসতেছে। সত্যি সত্যি কোনো বাচ্চা টাকলা হয়ে জন্মাতে পারে কিনা? না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। দেখো এই যে দেখো মরে উল্টে গেছে, এরা সবাই নিজের পায়ে দাঁড়ায় আছে। মরে গেলে নিজের পায়ে দাঁড়াবার আর ক্ষমতা নাই। দেখো ও মরে উল্টে গেছে, দেখতে পাচ্ছ? কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে একা থাকলে ক্ষতি হচ্ছে না, যখনই দোকা হয়ে গেল। আমি তোমাদেরকে আগেই পড়িয়েছি, দোকা মানে হোমোজাইগাস অবস্থা। হোমোজাইগাস অবস্থায় এরা মৃত্যু ঘটাইলো। বুঝাতে কি পারলাম? দেখতে কি পারলা? তাহলে এইটাই দেখো। তাহলে সুন্দর। বুঝতে কি পেরেছো কিনা? কথাটা বোঝা গেল কিনা? বুঝতে পেরেছো কিনা? আচ্ছা, তো আমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে, আমাদের বইয়ের এই উদাহরণটা এইভাবেই ব্যাখ্যা দেওয়া। সেজন্য আমি তোমাকে বইয়ের উদাহরণটাই বুঝালাম, এটা দিয়ে তোমার একটু বুঝতে সহজ হলো। তো এই মারণ জিনটা, এই যে ইঁদুরের ক্ষেত্রে যে মারণ জিনটা, এইটা শুধুমাত্র কোন অবস্থায় প্রকাশ পেল? এইটা শুধুমাত্র কোন অবস্থায় প্রকাশ পেল? এইটা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পেল, এইটা এই উদাহরণে। কিন্তু কিন্তু সত্যি কথাটা হলো কি, ধরো এইটা একটা খারাপ জিন, ধরো এটা একটা খারাপ জিন,
এই খারাপ জিনটা যদি প্রকট হয়, প্রকট, তাহলে এইটা এই অবস্থাতেও প্রকাশ পাবে। ধরো এটা একটা খারাপ জিন, এটা হলো মারণ জিন, মারণ জিন। এটা যদি প্রকট হয়, প্রকট, তাহলে এটা এই অবস্থায়ও প্রকাশ পাবে, এই অবস্থায়ও প্রকাশ পাবে। অর্থাৎ যার শরীরে এই অবস্থায় থাকবে তার শরীরে তো প্রকাশ পাবেই, যার শরীরে এই অবস্থায় থাকবে তার শরীরেও প্রকাশ পাবে। অর্থাৎ হেটারোজাইগাস অবস্থাতেও প্রকাশ পাবে। হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পাবে। বুঝাতে পারলাম? অর্থাৎ মারণ জিন, আমি তোমাদেরকে একটু আগে যেটা পড়ালাম সেটা টিপিক্যাল বইয়ের পড়া। বইয়ে শুধুমাত্র তখন ইঁদুরের ক্ষেত্রে এটা প্রকাশ পাবে যখন দুইজন এক হয়ে যাবে। কিন্তু প্রকট মারণ জিনগুলা হেটারোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, হোমোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়, কারণ প্রকট তো প্রকট। আর যেগুলো প্রচ্ছন্ন মারণ জিন, যেগুলো প্রচ্ছন্ন, খেয়াল করবা ছোট হাতের ওয়াই, এরা কিন্তু শুধুমাত্র প্রচ্ছন্ন যখন হোমোজাইগাস অবস্থা, শুধুমাত্র তখন প্রকাশ পায়। তুমি বারবার খেয়াল করো তো প্রচ্ছন্ন যে কোনো বৈশিষ্ট্য শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায় কিনা। এই যে তাকায় দেখো, লাল, সাদা এবং কালো, কালো শুধুমাত্র কখন হওয়া সম্ভব? শুধুমাত্র যখন দুইটা ছোট একসাথে হলো তখন মাত্র কালো হওয়া সম্ভব। এখানে দেখো লাল শুধুমাত্র কখন হওয়া সম্ভব? যখন দুইটা ছোট একসাথে হলো তখন শুধুমাত্র লাল হওয়া সম্ভব। এই জায়গায় তাকাও, ছোট লাল, গতদিন যেটা বললাম, একদম লাল সবুজ কোথায় হওয়া সম্ভব? যখন সবই ছোট তখনই শুধুমাত্র চিকন সবুজ হওয়া সম্ভব। তার আগেরটা কি পড়লাম? কখন 3:1, কখন শুধুমাত্র খাটো হওয়া সম্ভব? শুধু হোমোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায়। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আগামীকালকে চ্যাপ্টার শেষ হবে কিনা সেটা ডিপেন্ড করছে আজকে কতটুকু শেষ করতে পারলাম। কারণ পড়া এগুলো কিন্তু প্রত্যেকটাই সিকিউতে আসতে পারে, যে কোনোটাই সিকিউতে আসতে পারে। না বুঝলে জিরো পাবা পরীক্ষা, জিরো। এইটা লিখতে পারতে হবে, এগুলো কিন্তু ম্যাথ। ভাইয়া এই ছোট ওয়াই ওয়াই ই মরলো না কেন? তো তাহলে তাহলে মনে রাখতে হবে যে প্রচ্ছন্ন মারণ জিন হোমোজাইগাস অবস্থায় শুধুমাত্র কাজ করে, আর প্রকট হোমোজাইগাস হেটেরোজাইগাস দুটাতেই কাজ করতে পারে। কিন্তু এই ইঁদুরের এইটা একটু স্পেশাল, এইটা ভাই একটু স্পেশাল। এইটা এই সূত্র দিয়ে মিলবে না, এইটা এই সূত্র দিয়ে মিলবে না। দেখো, ম্যান্ডেলের সূত্র অনুযায়ী ম্যান্ডেল বলেছে যে পৃথিবীতে যতগুলো হলুদ ইঁদুর থাকবে তাহলে বিশুদ্ধ হলুদ ইঁদুর কেমন হবে? ওয়াই ওয়াই, তাই কিনা? আর বিশুদ্ধ কালো ইঁদুর কেমন হবে? ছোট হাতের ওয়াই ওয়াই। কিন্তু এই বিজ্ঞানীগুলো গবেষণা করে দেখলো যে পৃথিবীতে যতগুলো হলুদ ইঁদুর আছে কারো শরীরেই না এই ওয়াই ওয়াইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সবার শরীরেই দেখা যাচ্ছে যে ওয়াই ওয়াই। তারা ভাবলো যে এরকমটা কেন? পরবর্তীতে তারা এরকম দুইটা ইঁদুরের বিয়ে দিয়ে দেখলো যে প্রত্যেকবারই যে হলুদ ইঁদুরগুলো আসতেছে সবাই আসলে অবিশুদ্ধ। কারণ বিশুদ্ধ অবস্থার এই দুইটা জিন যখনই এক হচ্ছে তখনই সেটা মারা যাচ্ছে। এইটা সত্য কথা হলো ওই উপরের লাইনটা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না, এটা ব্যাখ্যা করা সম্ভব না। কারণ যদি এটা প্রকট হতো তাহলে এদের প্রত্যেকে, যদি এই ওয়াইটা প্রকট হতো তাহলে এও মরতো, এও মরতো, এও মরতো, তাই কিনা? সবাই মরতো, কিন্তু মরতেছে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থা। এইটা দিয়ে ওইটা ব্যাখ্যা করা যায় না, এই কথাটা তোমাকে বলে রাখলাম। তাহলে এই যে এই ওয়াই জিনটা এটা এমন ভাবে কাজ করে, যখন দুইটা হোমোজাইগাস অবস্থায় এরা কাজ থাকে তখন এরা ইঁদুরটার মৃত্যু ঘটায়। এটা আসলে শর্ত না, দেখো বইয়ের মধ্যেই বলা আছে, তুমি তাকায় দেখো প্রকট জিন যেগুলা, যেগুলা প্রকট জিন, যেগুলা প্রকট লিথাল জিন, সেইগুলা হোমোজাইগাস হোক বা হেটারোজাইগাস হোক দুই অবস্থাতেই জীবের মৃত্যু ঘটাবে। আর যদি মৃত্যু না ঘটায় ওই বৈশিষ্ট্যটা থাকবে না, যেমন চুল নাই করে দিবে, টাকলা করে দিবে, বা কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না। বুঝাতে পারলাম? কিন্তু প্রচ্ছন্ন জিনটা কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতেই জীবের মৃত্যু ঘটায়। আশা করি আমরা বুঝতে পেরেছি। বুঝাতে কি পারলাম? ব্রেনের মধ্যে কি প্রবেশ করলো জিনিসটা? আমরা এখন সামনে আরো পড়বো। এইটার আবিষ্কার কে করছে? এটা আমার মেডিকেল ভর্তি পরীক্ষা এই লাইনটা থেকে প্রশ্ন আসছিল।
বিজ্ঞানী কুনো। এইটা আবিষ্কার কে করছে? এইটা আবিষ্কার করছে কুনো। ঠিক আছে, এইবার তাহলে আবিষ্কার এটা কে করলো? কুনো। এখন কোন কি কি রোগ আছে এরকম অনুপাত, মারণ জিনের অনুপাত সাধারণত ওই বৈশিষ্ট্যের জন্য, যেহেতু ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, তাহলে এটা বাদ। সেজন্য 3:1 এর জায়গায় 2:1 হয়। ব্যাপারটা দেখো, আসলে এটাও কিন্তু এমনই ছিল, 1:2:1। দেখো, এটা বিশুদ্ধ হলুদ, এগুলো অবিশুদ্ধ হলুদ, এটা কালো। কিন্তু এ তো দুনিয়াতে মরে গেছে, এ তো দুনিয়াতে আসতেইছে না, সেজন্য এটা হিসাব থেকে বাদ পড়ে গেল। এটা কিন্তু হিসাব থেকে আসেই না। সো দিস ইজ দ্য থিং। কথাটা কি ক্লিয়ার? ওকে। দেখো কি 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 রোগ আছে আমাদের শরীরে, কি কি রোগ আছে যেটা এরকম মারণ জিনের প্রভাবে হয়। একটা গুরুত্বপূর্ণ রোগ, রোগটার নাম দেখো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া পরীক্ষায় আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কতবার আসছে। থ্যালাসেমিয়া এটা একটা মারণ জিন ঘটিত রোগ। থ্যালাসেমিয়া এটা একটা অটোজোমাল রিসেসিভ রোগ, সেটাও পরীক্ষায় আসছে। অটোজোমাল রিসেসিভ কি সেটা আমরা একটু পরে পড়বো। তার আগে জানো থ্যালাসেমিয়া একটা মারণ জিন ঘটিত রোগ। থ্যালাসেমিয়ার বাচ্চাকে দেখলেই তুমি বুঝতে পারবা। তোমাকে আমি একটা থ্যালাসেমিয়ার বাচ্চা দেখাই। এরকম বাচ্চা তোমরা দেখার কথা কিনা জানি না, আমি তো জীবনে অনেকগুলো দেখছি। এই বাচ্চাগুলা দেখো, এই যে এই রকম হয়ে যায় চেহারাটা, এই রকম হয়ে যায়। কারণ এই বাচ্চাগুলোর শরীরে রক্ত তৈরি হয় না, রক্ত তৈরি হয় না। থ্যালাসেমিয়া, এমিয়া মানে রক্ত। কোনো কিছু শেষে যখন এমিয়া কথাটা পাবা, এমিয়া শব্দের অর্থ রক্ত। থ্যালাসেমিয়া ভূমধ্য সাগর এলাকা, মেডিটারিয়ান সি, ওই এলাকাতে এই রোগটা প্রথম আবিষ্কৃত হয়। বিজ্ঞানীরা প্রথমে ধারণা করছিলেন নিশ্চয়ই এটা ওই এলাকার রোগ, মেডিটারিয়ান সি। এই যে তাকায় দেখো, এই এলাকার রোগ এটা। তুরস্ক, গ্রিস, সিরিয়া, লিবিয়া, ইজিপ্ট, আলজেরিয়া, স্পেন, ফ্রান্স, এদের মাঝখানের এই যে সমুদ্রটা, এই সমুদ্রটার নাম হলো ভূমধ্যসাগর। এটার নাম ভূমধ্যসাগর কেন? কারণ দেখো, এটা ভূমির মধ্যে, দেখো উপরেও ভূমি, পিছনেও ভূমি, নিচেও ভূমি, এদিকেও ভূমি, কিন্তু এটা একটা সাগর। এটার নাম ভূমধ্যসাগর। এই যে এটার নাম, সেজন্য মেডিটারিয়ান সি। দেখতে পাচ্ছ? এই যে মেডিটারিয়ান সি, এই মেডিটারিয়ান সি দিয়ে বের হওয়ার একটা ছোট্ট পথ আছে। এটা সাধারণ জ্ঞানের পড়া, এগুলো কিন্তু সাধারণ জ্ঞানে প্রচুর প্রশ্ন করে। ভূমধ্য সাগরের সাথে এই যে ভয়ঙ্কর, এইটা নিয়ে কত যুদ্ধ হয়। এই যে মরক্কো এবং স্পেনের মধ্যে প্রণালী, এই যে ছোট্ট প্রণালীটা নিয়ে কত যুদ্ধ হয়। এই যে এই জায়গায় স্ট্রেইট অফ জিব্রাল্টার, দেখো এই সাগরে ঢোকার পথ মাত্র এইটা, এছাড়া আর কোনো পথ নাই। চাইলেই মরক্কো এবং স্পেন পুরা পথটাকে ব্লক করে দিতে পারে। ব্লক করে দিলে এই সাগরে যে জাহাজগুলো ঢুকবে, তারা আর বের হতে তারা আর বের হতে পারবে না। ভয়ঙ্কর ব্যাপার। বুঝতে পারলাম? তো যাই হোক, মেডিটেরিয়ান সি এর এই আলোচনা আজকের আলোচনার বিষয় না। তো এই রোগটাকে বলা হয় ভূমধ্য সাগরীয় রোগ, কারণ ওই এলাকায় এটা প্রথম আবিষ্কার হয়। থ্যালাসেমিয়াতে কি ঘটনা ঘটে? থ্যালাসেমিয়া রোগে কি ঘটনা ঘটবে? এই বাচ্চাগুলার শরীরে রক্তকণিকা কম তৈরি হবে। রক্তকণিকা আরবিসি, এদের শরীরের অস্থিমজ্জায় আরবিসি কম তৈরি হবে, আরবিসি পরিমাণ কমে যাবে। এদের শরীরে বিভিন্ন হাড্ডি, অস্থিমজ্জায় যখন মূল অস্থিমজ্জায় কম তৈরি হবে, তখন শরীরের বিভিন্ন হাড় চেষ্টা করবে আরবিসি তৈরি করার, ফলে এই হাড়গুলো বড় হয়ে যায়। ফলে চেহারাটা এমন হয়ে যায়, মুখের হাড় থেকে রক্ত তৈরি করতে চায়, ফলে বাচ্চাটা দেখতে এরকম হয়ে যায়। বুঝতে পারলাম? তো এইটা কাদের হয়? যাদের সিভিয়ার, খুব বড় ধরনের থ্যালাসেমিয়া থাকে, তাদের এরকম হয়। এটার অনেকগুলো ধাপ আছে, অনেক কঠিন, অনেক বড় থ্যালাসেমিয়া, মাঝারি মানের থ্যালাসেমিয়া, কম থ্যালাসেমিয়া। যাদের মাঝারি বা কম, তাদের চেহারার এরকম কোনো পরিবর্তন হয় না, তাদের খুব একটা সমস্যা হয় না সারা জীবনে। কিন্তু যাদের এরকম সিভিয়ার থ্যালাসেমিয়া হয়, তাদেরকে নিয়মিত রক্ত নিতে হয়। দেখো এই যে বাবুটা, দেখো এই ছোট্ট বাবুটা নিয়মিত রক্ত নিচ্ছে, দেখতে পাচ্ছ? এদের শরীরে রক্ত কম, সেজন্য এদেরকে নিয়মিত ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। এই যে দেখো বাবুটা রক্ত দিচ্ছে। যেমন এখানে একজন বলেছে, মরিয়ম ভাইয়া আমার বোনের থ্যালাসেমিয়া,
বাট ও তো স্বাভাবিক দেখতে। ওই যে বললাম, তাহলে তোমার বোনের থ্যালাসেমিয়াটা মধ্যমানের থ্যালাসেমিয়া, তোমার বোনের থ্যালাসেমিয়াটা ছোট্ট থ্যালাসেমিয়া, মাইনর থ্যালাসেমিয়া। যেটা বড় থ্যালাসেমিয়া সেটার নাম থ্যালাসেমিয়া মেজর। আমার এক বন্ধুর থ্যালাসেমিয়া জিন আছে, তবে থ্যালাসেমিয়া রোগ নেই, তার মানে থ্যালাসেমিয়ার জিন প্রচ্ছন্ন। এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো, ও একটা দারুণ প্রশ্ন করেছে। ওর একটা বন্ধুর থ্যালাসেমিয়ার জিন আছে। ধরো ওর বন্ধু হলো এটা, খেয়াল করো, থ্যালাসেমিয়ার জিনের জন্য ধরো থ্যালাসেমিয়া, ধরো আমাদের শরীরে আরবিসি তৈরি করার জন্য দায়ী জিনের নাম আর, দুইটা আর। এটা একটা স্বাভাবিক মানুষের, সুস্থ মানুষের, জিন। এই সুস্থ মানুষটা আরবিসি ঠিক মতো তৈরি হবে। যার থ্যালাসেমিয়া থাকবে তার এই আর গুলা থাকবে ডিফেক্টিভ, আরটি আরটি। যদি কারো দুইটা জিনই ডিফেক্টিভ হয়ে যায় তাহলে ওর মেজর থ্যালাসেমিয়া হবে, ওর তখন এরকম হবে। এখন কাউকে যদি এরকম আরটি আরটি পেতে হয়, তুমি দেখো তো, কাউকে যদি এরকম আরটি আরটি পেতে হয় তাহলে ওর কোথা থেকে পাবে এগুলা? ওর হয় ওর বাবার কাছে ছিল, ধরো ওর বাবা, ওর মা, ওর বাবার কাছ থেকে একটা পাইলো, মায়ের কাছ থেকে একটা পাইলো, শুধুমাত্র তখন ওর থ্যালাসেমিয়া রোগ হবে। কিন্তু ধরো ওর বাবার শরীরে থ্যালাসেমিয়ার জিন আছে কিন্তু থ্যালাসেমিয়া রোগ নাই, আর মা একদম স্বাভাবিক, দুনিয়াতে ও আসলো এরকম, তাহলে ওর শরীরে থ্যালাসেমিয়ার জিন আছে কিন্তু ওর থ্যালাসেমিয়া রোগ হয়নি। থ্যালাসেমিয়া রোগ হতে হলে দুইটা জিনকেই একসাথে নষ্ট হতে হবে। তার মানে কি, এটা কি অবস্থা? এটা হোমোজাইগাস অবস্থা। তার মানে থ্যালাসেমিয়া শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। তার মানে থ্যালাসেমিয়া একটা প্রচ্ছন্ন রোগ। ভেরি গুড, এটা একটা প্রচ্ছন্ন, যে এটা বললো কে? অঙ্কন বড়ুয়া। অদ্ভুত, ফ্যান্টাস্টিক, ভেরি গুড। তাহলে থ্যালাসেমিয়া একটা প্রচ্ছন্ন, কারণ শুধুমাত্র এটা হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়। ওই যে মরিয়ম, মরিয়মের বোনের থ্যালাসেমিয়া নাই, কিন্তু থ্যালাসেমিয়ার জিনটা ওর বোনের থাকতে পারে। যদি দুইটায় জিনই থাকতো তাহলে তাহলে মরিয়মের বোনের পুরোপুরি থ্যালাসেমিয়া হতো। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এখন ভালো করে তাকাও। তাহলে কারো যদি বাবা মা দুজনের শরীরেই থ্যালাসেমিয়ার জিন থাকে, শুধুমাত্র তখন বাচ্চার থ্যালাসেমিয়া হয়। সেজন্য বলা হয় কখনোই নিজের বংশে বিয়ে করা উচিত না, কারণ এগুলো তো বংশগত রোগ, এগুলো তো বংশগত রোগ। ধরো তোমার বংশে থ্যালাসেমিয়ার জিন আছে, তোমার শরীরে যদি থাকে তোমার চাচাতো বোনের শরীরেও থাকবে, সেই জন্য, বা তোমার শরীরে আছে তোমার মামাতো বোনের শরীরেও থাকবে, সেই জন্য নিজের কাজিনকে বিয়ে করা উচিত না। কারণ দেখা যাবে যে তোমারও হবে, তোমারও যে জিনটা আছে তোমার বোনেরও আছে, ফলে তোমরা যে বাচ্চাটাকে নিবা সেই বাচ্চার শরীরেও সেম জিনটা থাকবে। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? ভাইয়া, আমার বোনের থ্যালাসেমিয়া আছে, প্রতি মাসে ব্লাড দিতে হয়। ওকে, যদি প্রতি মাসে ব্লাড দিতে হয় তাহলে দুটাই প্রকট, তোমার বাবা এবং মা কোনোভাবে কি আত্মীয়? দেখো তো চিন্তা করে মরিয়ম, হতে পারে তোমার বাবা এবং মা কোনোভাবে। যদি আত্মীয় হয় তাহলে, আবার আত্মীয় না হলে ওই যে ধরো তোমার বাবার বংশেও থ্যালাসেমিয়ার জিন আছে, তোমার মায়ের বংশেও থ্যালাসেমিয়ার জিন আছে, এটা একটা জাস্ট রেয়ার কোইন্সিডেন্স। তোমার তোমার শরীরেও থ্যালাসেমিয়ার জিন থাকবে। তোমার বোনের যদি থাকে, অবশ্যই তোমার শরীরে থ্যালাসেমিয়ার জিন থাকার সম্ভাবনা প্রবল। তোমার শরীরে হয়তো বা এটা প্রকাশ পেল না, কিন্তু তোমার এটা থাকার সম্ভাবনা আছে। তুমি বিয়ে করার আগে অবশ্যই তোমার শরীরের টেস্ট করে নিবা, রক্তের পরীক্ষা করে নিবা, এবং তোমার যে হবু স্বামী, জিন বলতে ট্রেইট, ইয়েস ট্রেইট, থ্যালাসেমিয়া ট্রেইট, হ্যাঁ জিন থাকা মানে ট্রেইট বনে জিন থাকা।
তুমি যাকে বিয়ে করবা ভবিষ্যতে অবশ্যই তার থ্যালাসেমিয়ার জিন টেস্ট করে নিবা, না হলে তোমার যে ভবিষ্যতে তুমি যদি বেবি নাও সেই বেবিটারও কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে যদি তোমার হাজবেন্ডের শরীরে কোনোভাবে থ্যালাসেমিক ট্রেইট থাকে। বুঝাতে পারলাম? এই যে যাদের শরীরে থ্যালাসেমিয়ার এইটা, যাই হোক, এটা যেহেতু ওর আলোচনা সেই জন্য এটা আলোচনা করলাম, কিন্তু এত কিছু আমাদের জানতে হয় না, এত কিছু পড়ার দরকার আসলে প্রয়োজন পড়ে না। থ্যালাসেমিয়া ট্রেট কাকে বলে, থ্যালাসেমিয়া জাস্ট এটা দেখাই দিই তাহলে বুঝতে পারবে আর কি। এই যে এখানে ছবির দিকে তাকাও, এই ছবিটা দেখলে তুমি একটু বুঝতে পারবা। তাকিয়ে দেখো, এই ছবিটাই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই ছবিটা আমাদের কাজে লাগার মতোই। এই ছবিটা বেশ গুরুত্বপূর্ণ এবং কাজে লাগার মতোই, তুমি জাস্ট বোঝার জন্য দেখো। মায়ের লাল মানে থ্যালাসেমিয়া আছে, আর বাবার থ্যালাসেমিয়া নাই কিন্তু একটা জিন আছে, বাবা হলো বাহক। বাচ্চাগুলা কি হওয়া সম্ভব? দেখো, এই বাচ্চাগুলার থ্যালাসেমিয়া, একটা ছেলে 50% ছেলে থ্যালাসেমিয়া হবেই, 50% মেয়ের থ্যালাসেমিয়া হবেই, বা বাকিরা বাহক হওয়ার সম্ভাবনা। যদি বাবা মা দুজনে থ্যালাসেমিয়া থাকে বাচ্চাদের থ্যালাসেমিয়া হবে কনফার্ম। আচ্ছা, এবার দেখো, বাবা মা দুজনেই বাহক, বাবা মা দুজনেই বাহক, যেটা আমি ধরে নিচ্ছি ওই মরিয়মের ক্ষেত্রে বাবা মা যেহেতু কারোই থ্যালাসেমিয়া নাই, বাবাও বাহক মাও বাহক, অর্থাৎ প্রত্যেকের কারো থ্যালাসেমিয়া নাই কিন্তু থ্যালাসেমিয়া জিনটা আছে। কিরকম বাচ্চা দুনিয়াতে আসতে পারে? দেখো, একদম স্বাভাবিক বাচ্চা আসতে পারে, থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা আসতে পারে, বাহক বাচ্চা আসতে পারে। তো মরিয়মের একটা বোন পৃথিবীতে এসেছে, তো মরিয়মের ওই বোনটা অলরেডি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে গেছে, ওর ভাগ্যটা খারাপ। মরিয়মের ক্ষেত্রে এখন দুটা ঘটনা ঘটতে পারে, ও যেহেতু অলরেডি থ্যালাসেমিয়াতে আক্রান্ত না, তাহলে ও হতে পারে আল্লাহ পাক ওকে সম্পূর্ণ আনএফেক্টেড রেখেছে, আমরা সবাই দোয়া করি যে ও সম্পূর্ণ আনএফেক্টেড থাকুক। না হলে সম্ভাবনা আছে মরিয়মের শরীরে, মরিয়মও একজন বাহক হওয়ার, তোমার 50% সম্ভাবনা মরিয়ম যে তুমি একজন বাহক, আর 50% সম্ভাবনা তুমি একজন সম্পূর্ণ সুস্থ। তো এটা টেস্ট না করে তুমি বুঝতে পারবা না তুমি বাহক নাকি তুমি আনএফেক্টেড, এটা টেস্ট না করে বুঝতে পারবে না। বুঝাতে পারলাম? তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বাংলাদেশে যারা থ্যালাসেমিয়া রোগী তাদের বাবা মারা ক্যারিয়ার থাকে। মরিয়মের ক্ষেত্রে যেমন তারা আত্মীয় না, কিন্তু অনেকেই ওদের বংশে খুঁজলে দেখা যাবে যে এরকম থ্যালাসেমিয়া পাওয়া যাবে। তোমার বংশে কারো না কারো মরিয়ম, কারো না কারো থ্যালাসেমিয়া ছিল, ওই জিনটা এখনো তোমার বাবার শরীরে আছে। তোমার মায়ের বংশে কারো না কারো থ্যালাসেমিয়া ছিল, ওই জিনটা তোমার মায়ের শরীরে আছে, ওইটাই তোমার বোনের শরীরে প্রকাশ পেল। এই তো। সো দিস ইজ অল অ্যাবাউট থ্যালাসেমিয়া। দ্যাট ইজ গুড। কথা বুঝতে পেরেছো? বুঝতে পারলাম? সো দ্যাট ইজ ফাইন। তাহলে দেখো, একটা জিনিস একটু তাকায় দেখো, যখনই থ্যালাসেমিয়া হতে হলে বাবা মা দুজনকেই আক্রান্ত হতে হবে বা দুজনকেই বাহক হতে হবে। যদি একজন সম্পূর্ণ সুস্থ থাকে তাহলে দেখো, দেখো মা যদি বাহক না হয়, যদি সম্পূর্ণ সুস্থ থাকে, বাচ্চাদের কখনোই থ্যালাসেমিয়া হবে না। তো কেউ আক্রান্ত, কোনো পরিবারে কেউ থ্যালাসেমিয়া আছে, নিশ্চিতভাবেই বাবা এবং মা দুজনের শরীরেই থ্যালাসেমিয়ার জিনটা আছে, এবং প্রত্যেকটা সন্তানকেই তখন চেক করে দেখতে হবে তাদের শরীরে কি অবস্থা। বুঝাতে পারলাম? সবাইকে বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা লাইফ লেসন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা দারুণ দারুণ লাইফ লেসন, এটা কিন্তু মাস্ট টু নো, এটা জানতেই হবে। ওকে, আরো একটা রোগ আছে এরকম। তো একই সাথে থ্যালাসেমিয়া, ভাইয়া বাহক দুইজনই তো ছেলে, তাহলে মরিয়ম বাহক কিভাবে হবে? বাহক দুইজনই ছেলে মানে কি? ও, এই ছবিতে? আচ্ছা, ওর প্রশ্নটা একদম ভ্যালিড, কিন্তু এখানে ছেলেটা হবে নাকি মেয়েটা এটা ম্যান্ডেটরি না, মানে এখানে এটা সেক্সের উপরে নির্ভর করে না, তোমার লিঙ্গের উপরে নির্ভর করে না।
এখানে ছেলে দুটো এপাশে থাকতে পারতো, মেয়ে দুটো ওপাশে থাকতে পারতো, ঘটনা সেম। বুঝতে পারলাম? ছেলে মেয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো এখানে ধরো একটা ছেলে আছে, তাহলে এখানে একটা ছেলে দিয়ে দিলে, এখানে এখানে একটা ছেলে, এটাও ছেলে আর ছেলে, বাকি দুটো মেয়ে। তো মরিয়ম ওটা হতেই পারে। বুঝতে পারলাম? ছেলে মেয়ের সাথে এটার কোনো সম্পর্ক নাই। ছেলে মেয়ের সাথে সম্পর্ক কার আছে? ছেলে মেয়ের সাথে সম্পর্ক আছে এক্স লিঙ্কড ডিসঅর্ডার গুলার। থ্যালাসেমিয়া কোনো এক্স লিঙ্কড ডিসঅর্ডার না। থ্যালাসেমিয়া একটা অটোজোমাল ব্যাধি। অটোজোমাল ব্যাধি। তুমি বলবো ভাই এগুলো আবার কি পড়াচ্ছেন? এইটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। অটোজোমাল ব্যাধি বলতে কি বুঝো? এটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। আমাদের শরীরে 46টা ক্রোমোজোম, 46টার মধ্যে 44টা ক্রোমোজোমকে বলে অটোজোম, আর 2টা ক্রোমোজোমকে বলে সেক্স ক্রোমোজোম। এই যে 44টা ক্রোমোজোম বা অটোজোম, আর এই যে 2টা ক্রোমোজোম, এই যে 2টা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম। দেখতে পাচ্ছ? যখন অটোজোম গুলাতে সমস্যা হয় সেগুলাকে বলে অটোজোমাল ব্যাধি। যখন সেক্স ক্রোমোজোমের সমস্যা হয় সেগুলাকে বলে সেক্স ক্রোমোজোমাল ব্যাধি বা রোগ। থ্যালাসেমিয়া একটা অটোজোমের সমস্যার কারণে হয়, এটা সেক্স ক্রোমোজোমের সমস্যার কারণে হয় না। 44টা যে ক্রোমোজোম তার মধ্যে একটাতে সমস্যা হলে এই থ্যালাসেমিয়া ঘটে। ভাইয়া কত নম্বর ক্রোমোজোমের সমস্যা ঘটে? ক্রোমোজোম নাম্বার 6। 6 নাম্বার ক্রোমোজোমের সমস্যা। ক্রোমোজোম কয় নম্বর ক্রোমোজোমের সমস্যা হয়? ক্রোমোজোম নাম্বার 6। থ্যালাসেমিয়ার ক্রোমোজোম নাম্বার কত? একটা ক্রোমোজোম মাত্র একটা জায়গায় ছোট্ট ঝামেলা হয় ভাই, একটা ছোট্ট মিউটেশন জীবনটা পরিবর্তন করে দিতে পারে। সরি 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 6 না 16, ওই জন্য চেক করে নিলাম। ক্রোমোজোম নাম্বার 16 থ্যালাসেমিয়া। 6 না 16, সবাই লিখে নাও, আপডেট করে নাও। আমার লিখতে ভুল হয়েছে সেজন্য একবার চেক করলাম। এই যে ক্রোমোজোম নাম্বার 6 এবং 16, 6 না 6 না, ভুলে গেছি, শুধু 6টা মাথায় আছে। এই যে এই ক্রোমোজোমের ক্রোমোজোম নাম্বার 16তে গ্যাঞ্জামটা হয়। ঠিক আছে? ক্রোমোজোম নাম্বার 16, ক্রোমোজোম নাম্বার 11, 11 এবং 16 যে কোনো একটাতে গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম থেকে এই যে পুরো জীবনটা বদলে যায়। সারা প্রত্যেক 2 মাস পর পর যদি রক্ত নাও, প্রত্যেক মাসে যদি একবার করে রক্ত নাও, এটা কারো ভালো লাগবে? এটা কারো ভালো লাগে? এবং রক্ত নেওয়ার অনেক অসুবিধা। রক্ত নিলে শরীরে বিভিন্ন রকম অসুবিধা দেখা দিতে পারে, একসময় লিভার ফেল করে যেতে পারে। তো দ্যাটস অল। তাহলে কেমন শিখলাম, কেমন বুঝতে পারলাম আমি জানি না। তাহলে থ্যালাসেমিয়া একদিক দিয়ে একটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার প্রচ্ছন্ন, আরেক দিক দিয়ে এটা একটা মারণ ব্যাধি, এটা একটা লিথাল জিনজনিত সমস্যা। একই রকম ভাবে আর কি রোগ আছে? আর রোগ আছে দেখো, সিকল সেল অ্যানিমিয়া। রোগটার নাম দেখো, সিকল সেল অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি? রক্ত স্বল্পতা। সিকল সেল মানে কি? ছবির দিকে তাকিয়ে দেখো। দেখো আরবিসি গুলা দেখতে কেমন হওয়ার কথা? আরবিসি গুলা দেখতে হওয়ার কথা গোলাকার। সেই জায়গায় তুমি দেখো আরবিসি গুলা কিসের মতো হয়ে গেছে? কাস্তের মতো। কাস্তে। কিসের মতো হয়ে গেছে? কাস্তের মতো। কাস্তে। সিকল শব্দের অর্থ কাস্তে, ধান কাটার যে কাস্তে। আরবিসি গুলো যখন দেখতে এরকম হয়ে যায়, এটা শরীরে বিভিন্ন রোগ তৈরি করে, বিভিন্ন ঝামেলা করে। এটার নামই সিকল সেল অ্যানিমিয়া। তো এটা তোমরা ছোট্ট মানুষ, তোমাদের এত বেশি পড়ার কিছু নাই। তুমি দেখো এই যে এটা আরবিসি গুলো সিকল বা কাস্তে আকৃতি ধারণ করে, জায়গায় জায়গায় রক্তকণিকা গুলা জমাট বেঁধে যায়, ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, এবং বডির প্রত্যেকটা অঙ্গ, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, প্রচন্ড শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়, কিডনিতে সমস্যা হয়। তো এটা ইটসেলফ এটা একটা বড় ডিজিজ। তো এটাও এই রোগের কারণ। তারপরে দেখো আর কি আছে? সিস্টিক ফাইব্রোসিস। তো এই রোগে এই পরীক্ষায় প্রশ্ন আসবে এই রোগটা কোথায় কোথায় আক্রমণ করে। সিস্টিক ফাইব্রোসিসের রোগীরা শ্বসনতন্ত্র,
পরিপাকতন্ত্র, জননতন্ত্রকে আক্রমণ করে। এই রোগীদের কি হয় জানো? সিস্টিক ফাইব্রোসিসের রোগীদের ঘামটা লবণ লবণ করে, অর্থাৎ এদের একটা মাত্র একটা ছোট্ট সমস্যা হয়, খুবই ছোট্ট একটা সমস্যা। মানে ধরো পুরো কোষের মধ্যে, মানে চিন্তা করতে পারো কতটুকু, মানে একটা মাত্র ছোট্ট জিন, সিস্টিক ফাইব্রোসিসের রোগীদের একটা মাত্র জিনটার নাম সিএফটিআর জিন। এই একটা মাত্র জিনে ঝামেলা হয়, ওই একটা মাত্র জিনে ঝামেলা হওয়ার পর পুরো জীবনটাই ওদের কেমন যেন হয়ে যায়। ওদের ঘামগুলো হয় প্রচন্ড ঘন, ওদের প্রচন্ড বুকে সবসময় ইনফেকশন লেগে থাকে। বুঝাতে পারলাম? অনেক সময় ওদের বাচ্চা হয় না, শুধুমাত্র একটা জিনে গ্যাঞ্জাম হওয়ার কারণে। দেখো শ্বসনতন্ত্র, জননতন্ত্র ওদের ঠিক মতো হজম হয় না। এইটাই বলা আছে, নামটা পড়লেই হবে তোমাদের জন্য, তোমাদের এর চেয়ে বেশি কিছু আসলে জানার দরকার নেই। তারপরে রেটিনোব্লাস্টোমা। হোয়াট ডাজ ইট মিন বাই রেটিনোব্লাস্টোমা? রেটিনোব্লাস্টোমা মানে কি? ছোট্ট বাচ্চার চোখে টিউমার। ভাই, ছোট্ট বাচ্চাদের চোখে টিউমার। এই যে ছবির দিকে তাকাও, নর্মাল চোখ ছোট্ট বাচ্চার কেমন হবে? এই রকম কালো। এর চোখের ভেতরে দেখো রেটিনার মধ্যে টিউমার হইছে, রেটিনার মধ্যে টিউমার। দিস ইজ রেটিনোব্লাস্টোমা। এই টিউমারটা অনেক সময় বাইরে বের হয়ে আসে। কি ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ? ওকে, নামটা পড়লেই হবে, মারণ জিনের কারণে এগুলো হয়, মারণ জিন। ওকে, তারপরে দেখো তো কনজেনিটাল ইকথায়োসিস। তোমরা মাঝে মাঝে শুনবা বিভিন্ন এলাকায় মানুষের পেটে সাপের বাচ্চা হয়েছে। এগুলো আসলে সবাই এরকম বলে, কিন্তু ব্যাপারটা সাপের বাচ্চা না, মানুষের বাচ্চা চামড়াটাই এরকম ভাবে জন্মায়। দেখো জন্মগত গায়ের চামড়াটা কেমন, আল্লাহ পাক আমাদের নর্মাল চামড়া দিছে। কি ভয়ঙ্কর, দেখতে পাচ্ছ? এটা কনজেনিটাল ইকথায়োসিসের পেশেন্ট, গায়ের চামড়াটা মাছের আইসের মতো। ঠিক আছে, লাস্ট। এরপর দেখো ব্রাকিফ্যালাঞ্জি। শব্দটার নাম কি? ব্রাকিফ্যালাঞ্জি। ব্রাকি মানে ছোট, ফ্যালাংস মানে আঙ্গুল। এর শরীরের বিভিন্ন আঙ্গুল কেমন হয়? এর শরীরের বিভিন্ন আঙ্গুল, এই যে ব্রাকিফ্যালাঞ্জি, এর শরীরের বিভিন্ন আঙ্গুল, এই যে দেখো ব্রাকিফ্যালাঞ্জি। দেখো আঙ্গুলগুলা ছোট, আমাদের আঙ্গুলগুলাতে তিনটা ঠুমা, তাই না? এই যে তিনটা ফ্যালাংস, তিনটা। এর দেখো ফ্যালাংস দুইটা, দেখতে পাচ্ছ? এর ফ্যালাংস নাই, তাই না? এটার নাম ব্রাকিফ্যালাঞ্জি। তাহলে এই যে রোগগুলা পরীক্ষায় প্রশ্ন আসবে, এই রোগগুলো কোনগুলা মারণ জিনের কারণে হয়? এইগুলা মারণ জিনের কারণে হয়। ভাই এই মারণ জিনটা কোথা থেকে আসে? মিউটেশনের মাধ্যমে আসে। মিউটেশন কি জিনিস? ডিএনএ এর যে সিকোয়েন্স সেটাতে হঠাৎ করে পরিবর্তন হওয়া, সেটাকে বলে মিউটেশন। এই যে দেখো বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তনকে বলে মিউটেশন। ডিএনএ এর মধ্যে চেঞ্জ আসা, এটার নাম মিউটেশন, এটার নামে মিউটেশন। স্পাইডারম্যান মুভি যারা দেখেছো, ওকে যখন স্পাইডারটা কামড় দেয়, ওর শরীরে যে পরিবর্তনটা আসে সেটার নামে মিউটেশন। মারণ জিন তোমার বাবা মায়ের শরীরে না থাকলেও তোমার শরীরে হঠাৎ করে আসতে পারে এই মিউটেশনের কারণে। সো এমনকি ওই যে আমরা যদি বেশি বেশি এক্স রে এর ভিতরে যাই, এক্স রে গামারে, এটাও আমাদের বিভিন্ন মিউটেশন ঘটায়। তাহলে দিস ওয়াজ অল অ্যাবাউট মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। মেন্ডেলের প্রথম সূত্রে তাহলে ব্যতিক্রম কয়টা? মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম হলো তিনটা। অসম। কি কি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম তিনটা? কি কি? অসম কারা কারা? অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন। অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, মারণ জিন। অনুপাতগুলা লাগবে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো ছোট্ট ভাই বোনেরা, আজকে প্রথম সূত্রে ব্যতিক্রম এবং পলিজিনটা পড়াই দিলাম। আগামীকালকে দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম এবং এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এইটা পড়াই দিলেই আমাদের জিন তত্ত্ব পড়া শেষ হয়ে যাবে। জিন তত্ত্ব থেকে সিকিউ আসবে। আজকের এখান থেকে মারণ জিনটা সিকিউতে পেতে পারো, অসম্পূর্ণ প্রকটতা যে কোনোটাই সিকিউতে আসতে পারে। বোঝাতে পেরেছি? সো অঙ্কন যারা ক্লাস করলা, অনেক অনেক ভালোবাসা। মাথা দিয়ে ওটা নড়ে, এটা জানতাম না আমি, ভালোই লাগছে। সো দ্যাট ইজ গ্রেট, থ্যাংক ইউ। ওকে,
আপনি নিউরোতে পড়েন শুনে আম্মু বলছে আম্মুকে সাজেশন দিতে। ভাইয়া পিকে। পিকে মানে? পিকেতে এরকম করে নাকি? সেই মজা তো। ঠিক আছে নিলয়। আর যারা থ্যালাসেমিয়া রোগী তারা যদি কাউকে ব্লাড দেয় তারও থ্যালাসেমিয়া হবে কিনা নো মানে না। থ্যালাসেমিয়া রোগীরা, তবে থ্যালাসেমিয়া রোগীদের ব্লাড সাধারণত নেওয়া হয় না, কারণ ও নিজের শরীরে তো ব্লাড কম, ও আবার কাকে ব্লাড দিবে? তো ওর কারো কাছ থেকে ব্লাড দেওয়ার সুযোগ নেই। ঠিক আছে, আহ, তাহলে আমরা আজকের মতো শেষ করবো কিনা অঙ্কন? অঙ্কন বলছে ভাই মাইক অন করেন। ঠিক আছে, একটু মাইক অন করছি, বলো কি অবস্থা অঙ্কন, বলে ফেলো শুনি। অল্প কয়েকজনই তোমরা আছো, বলো।